নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে 4 বছর, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা। এখনও নির্ধারণ হয়নি নির্বাচনের দিনক্ষণ। 46তম বিসিএস এর ফল পুনরায় প্রকাশ করা হবে, স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে এ সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি দিয়ে জানালো পিএসসি। এবং অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে বাড়বে সমস্যা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি। স্বাগত সেন নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবিকে বলেন ব্রাসিলস লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার নির্বাচনের সংস্কারের কাজ একসঙ্গে চলছে। তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে তাই করব। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, এ বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর। মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে 4 বছরের প্রস্তাব করা হচ্ছে, সুতরাং এটা 4 বছর বা তার কমও হতে পারে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। গত 14 অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তার ইসলাম। তিনি আরও জানান, কামরুল ইসলামের অন্যান্য আত্মীয় স্বজনদের নামে বেনামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রচুর জ্ঞাতবায় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। চুয়াল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর আবারও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষায় সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। আর 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 জন বিজ্ঞ সদস্য কমিশনের সভায় 44তম, 45তম, 46তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সব বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লেখিত পরীক্ষাগুলোর স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তগুলো গ্রহণ করে। এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মহতি দিয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। সোমবার বিকেলে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার করতে সক্ষম হবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়। অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়,
তাদের ম্যান্ডেট নেই, তাই যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে সমস্যা তত বাড়বে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে জাতীয় নির্বাচনের রূপরেখা না থাকা হতাশাজনক। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যায়, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। অন্তর্বর্তী সরকার যতদিন বেশি থাকবে সমস্যা তত বাড়বে উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনের শক্তিটা কোথায়? এই জন্য আমরা বলেছি যে আমরা অবশ্যই সংস্কার চাই। আমরা আগে বলেছি এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হতে যাবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপির মহাসচিব আরো বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সোমবার রাত ৯:৩০টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা দ্বিতীয় দফায় করা সড়ক অবরোধ তুলে নেন। নতুন কর্মসূচি অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন। এছাড়া নতুন কর্মসূচিতে প্রথমে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকার অবরোধ পালনের ঘোষণা দেন। পরে আবার সেটি প্রত্যাহার করে নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া সরকারি তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফায়েত শফিক। সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উকিহার কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের তন্ধুজা ও বড়ুয়া সম্প্রদায়ের ৫৬ জন নাগরিক। সোমবার তারা বান্দরবনের নাইখংছড়ির ঘুমধুম ২২ পাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিকেলে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে নারী, পুরুষ, শিশুসহ চাকমা পরিবারের ৪৪ জন ও বড়ুয়া পরিবারের ১২ জন সহ মোট ৫৬ জন। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে এবং আরাকান আর্মির হাতে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ায় প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আসে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন। বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসব আশ্রিতদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসব নারী, পুরুষ ও শিশুরা পুলিশ হেফাজতে রয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মতো দায়িত্ব নেওয়ার পর পুলিশ সংস্কারে উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রভাব এরই মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে পড়তে শুরু করেছে। জেলা থেকে মহানগর সর্বত্রই আচরণগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে কাজ করা পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ কেমন ব্যবহার করতে তা নির্ভর করে ক্ষমতাসীন সরকারের মনোভাবের উপর। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলকে প্রতিহত করতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পুলিশ বাহিনীকে। এতে পুলিশ জনতার সম্পর্ক পৌঁছে যায় ব্যাপক তিক্ততায়, যার ব্যতিক্রম ছিল না রাজধানীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরেও। জেলার বিভিন্ন থানা আক্রমণ করা হয়, তবে গণ অভ্যুত্থানের পরে সংকটে পড়া পুলিশ বাহিনীকে সংস্কারের যে কাজ শুরু হয়েছে তার প্রভাব পড়ছে গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশেও। স্থানীয়রা বলছেন, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তন লক্ষণীয়। এর আগের যে পুলিশগুলো ছিল দীর্ঘ 17 বছর, তাদের যে অপশাসন, এই অপশাসনের মধ্যে হয়েছিল যে এরা বোধহয় জনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল। কিন্তু 5 তারিখের পরে আলহামদুলিল্লাহ পুলিশ, আমার মনে হচ্ছে যে এরাই অরিজিনাল পুলিশ। ওই পুলিশের মধ্যে বোধহয় কোনো মিশ্র জাতি প্রবেশ করছিল, তা না হলে এমনটি হওয়ার কথা না। এখন যারা দেশে কাজ করতেছেন ফ্রেশ পুলিশ, সাধারণ মানুষের ডাকে সাড়া দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন। মানুষের আস্থা অর্জন করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ পুরোদমে কাজ করছে জানালেন থানায় কাজ করা এই পুলিশ কর্মকর্তা। ভালোকে ভালো এবং সাদাকে সাদা এবং কালো বলে কাজ করতেছি এবং আমরা পুলিশকে আমরা প্রতিনিয়ত আমরা মোটিভেশন করতেছি, আমরা বোঝাচ্ছি এবং আমরা বলছি আমরা যদি সমাজে সঠিক কাজটা করি তাহলে আমার সমাজ আমাদের গ্রহণ করবে এবং জনগণ আমাদের পুলিশের গ্রহণ করছে। আপনি দেখেছেন যে পুলিশকে একসময় জনগণ চাইনি, আবার একসময় জনগণ পুলিশের জন্য কিন্তু মিছিল করেছে, পুলিশকে মাঠানোর জন্য বলছে। তো সেই প্রেরণায় আমরা কাজ করতেছি এবং আমরা ফুল ফেজে কাজ করতেছি এবং আমরা জনগণের এবং সকল শ্রেণী পেশা মানুষের সহজে পাচ্ছি। এখনো কি কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের কাজ করবে পুলিশ বাহিনী, এমন প্রশ্ন ছিল গাজীপুরের পুলিশ সুপারের কাছে। পুলিশ সেইভাবে আচরণ করে, রাষ্ট্র যেভাবে চায় পুলিশ সেইভাবে আচরণ করে, জনগণ সেভাবে চায়। পুলিশ অনুগ্রহ থেকে আসে নাই, এই দেশের জনগণ থেকে পুলিশ রিক্রুট করা হয়েছে। সুতরাং পুলিশ কি কেমন হবে এটা নির্ভর করে পুলিশের রাষ্ট্রের উপরে আর জনগণের উপরে, প্রত্যাশার উপরে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার 2 মাস হলো আমি আপনাদের সাথে প্রথমে কথা বলেছিলাম যে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা পুলিশ সদস্য হাত বাড়িয়েছি, আমাদের হাতটা আপনারা জনগণ হিসেবে ধরেন। চাকরির শপথের মহান ব্রত মনে রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সবসময় কাজ করে যাবে পুলিশ বাহিনী, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। যতবার এসেছেন যে কেউ অফিস থেকে। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারের একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক নানা সমস্যায় জর্জরিত। ক্লিনিকের পুরনো ভবন, নেই মেডিকেল অফিসার, নিরাপত্তার অভাব, জনবল সংকট ও নষ্ট এক্সরে মেশিন। এতে ক্ষুব্ধ সেবা বঞ্চিত রোগীরা। কক্সবাজার থেকে মোহাম্মদ ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। নানা সমস্যায় জর্জরিত কক্সবাজারের বক্ষব্যাধি ক্লিনিক। পুরনো ভবন, নেই মেডিকেল অফিসার, নিরাপত্তার অভাব, জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ক্লিনিকটি। প্রতিদিন গড়ে 18 থেকে 20 জন রোগী আউটডোরে চিকিৎসা নিয়ে থাকেন, কিন্তু অনেক সময় ঠিকমতো ডাক্তারের দেখা পান না রোগীরা। ক্লিনিক সূত্রে জানা গেছে, ক্লিনিকে জুনিয়র কনসালটেন্ট থেকে শুরু করে নিরাপত্তা কর্মী সহ মোট 10টি পদ থাকলেও ক্লিনিকে কর্মরত রয়েছেন মাত্র 3 জন। কতক্ষণ অপেক্ষা করতেছেন? প্রায় 8 ঘন্টা হতে পারে। এখানে এক্সরে মেশিন ঠিক নেই, যার ফলে আমাকে এখন সরকারপাড়া যেতে হচ্ছে। ওখানে যেতে অনেক ভোগান্তি আমার 2টা বাচ্চাকে নিয়ে। এদিকে রোগীর সুবিধার্থে এই ক্লিনিকটি 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করার জন্য বহুবার কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এটা চিঠি দিয়েছি, যেটা আমাদের এখানে যেন একটা 20 বেডের হাসপাতাল করা হয়, যেহেতু আমাদের জায়গা আছে, স্পেস আছে। এটা সরকার যদি বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আমরা এখানে রোগী, বক্ষব্যাধি রোগীগুলো আমাদের এখানে বলতে, বিশেষ করে যে এমডিআর টিবি যেটা বলি আমরা। অবকাঠামোগত যে সমস্যার কথাটা আপনার মাধ্যমে যেটা আপনি বললেন, সেটা আসলে এটা নতুন কোনো নির্মাণের জন্য বা রেনোভেশন করার জন্য সরকারিভাবে আমরা দাপ্তরিকভাবে গণপূর্তকে আমি সিভিল সার্জনের হিসেবে এখানে তাদেরকে চিঠির মাধ্যমে জানাবো
এবং আমি আমার কর্তৃপক্ষকেও অবগত করব চিঠির অনুলিপি দিয়ে, যাতে এটা দ্রুত একটা ব্যবস্থা নিয়ে যাতে জনগণের জন্য সুবিধার জন্য মুক্ত করা যায়। রোগীদের ভোগান্তি দূর করতে দ্রুত এই বক্ষব্যাধি ক্লিনিকটি উন্নত করার দাবি সকলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় 2 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে দণ্ডিতদের 1 লাখ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এর রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির। দণ্ডিতরা হলেন শয়নচন্দ্র শীল ও সুমন ফকির। মামলার বরাতে জানা যায় 2022 সালের 12 জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধ্যায় নদীর নালায় 30 বছর বয়সী এক গৃহবধূর রক্তাক্ত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পরের দিন থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে গত 11 জানুয়ারি রাতে ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে দণ্ডিতরা। এরপরে লাঠি, বৈঠা ও ইটের আঘাতে হত্যা করে বিবস্ত্র লাশ নদীর নালায় ফেলে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত ক্যাসিনো সম্রাট ডন সেলিম প্রধানের বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন শাওঘাট এলাকার বিসমিল্লা আড়তের ব্যবসায়ীরা। এর আগে সেলিম প্রধানের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। এ বিষয়ে রূপগঞ্জ থানার প্রশাসন অভিযোগ গ্রহণ করলে সেলিম প্রধানের সন্ত্রাস বাহিনীর 2 চাঁদাবাজকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেওয়া হয়। অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, এ বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে একটি আবেদন পাওয়া গেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী দোসরদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে গণহত্যার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা। সোমবার সুবর্ণচর উপজেলার চরবাটা, খাসিরঘাট, পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পিপি শাহাদাত হোসেন, সদর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি সহ অনেকে। মেলান্দহে একাধিক মামলার আসামি ও অর্থ আত্মসাৎকারী রবিউল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গতকাল উপজেলার চর পলিশা মধ্যপাড়া গ্রামের প্রতারক রবিউল ইসলামের বিরুদ্ধে ন্যায় বিচার ও গ্রেপ্তারের দাবি জানিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বক্তব্য রাখেন। জানা যায়, রবিউল ইসলাম বিভিন্ন জনের থেকে ইটের ভাটার ব্যবসার কাজে দেখিয়ে চেক ও স্টাম্পের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। ভুক্তভোগীরা রবিউলের থেকে টাকা চাইতে গেলে উল্টো বিভিন্ন জনের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। সাভারে স্বৈরশাসক আওয়ামী লীগের দস্যুরা বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এই প্রতিবাদ সভার আয়োজন করে। সোমবার বিকেলে হেমায়তপুরের চান্তুলিয়া গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে সাভার মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা হয়। এতে অংশ নেন স্থানীয় কয়েক হাজার বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রতিবাদ সভায় এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন। বিশ্ব ওলি শাহজাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর জ্যেষ্ঠ কন্যা শাহজাদি সৈয়দা জেবুন্নাহার বেগমের স্মরণে খতমে কোরআন এবং মিলাদ ও কিয়াম ও দোয়া মাহফিল হয়েছে। মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। শাহজাদি সৈয়দা জেবুন্নাহার রাহবারে আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারীর বড় বোন এবং মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরীর সহধর্মিণী।
অবৈধভাবে রেলওয়ের জমিতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর নানা স্থাপনা গুড়িয়ে দিল কর্তৃপক্ষ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুশভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ করা হয়েছিল। এর পাশে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুজ্জামান আহমেদের একটি পুকুরকে ঘিরে তৈরি করেছিল পার্ক। এর সবকিছুই আজ সোমবার উচ্ছেদ করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ভূসম্পত্তি বিভাগ। এছাড়া সাবেক ওই মন্ত্রীর ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টোর নির্মাণাধীন একটি স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ের ৩ একর কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে সেই লাইসেন্স বাতিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। গল্পকার রেহনুমা আফরিন মালিহার গল্পের বই দুষ্টু মিষ্টি মালিহার গল্প প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিকারুন্নেসা নুনু স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী মালিহার এটি ৩য় গল্পের বই। উক্ত স্কুলের প্রথম শ্রেণীর প্রায় ২০০ শিক্ষার্থীকে মালিহার বইটি কিডস প্যারাডাইসের সৌজন্যে ফ্রি প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা দিবা শাখা প্রধান ডালিয়া নার্গিস সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী ও গণ্যমান্য অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন মালিহার বাবা এইচ রাজু এবং মা রিকুন্নেসা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। চলতি বছরে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষের দিকে ঝুঁকছেন। ফলে অল্প কিছুদিনের মধ্যে তাদের উৎপাদিত সবজি বাজারে চলে যাবে এবং শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন সবজি চাষিরা। আর কৃষি অফিস বলছে, সবজি চাষে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি বছর বন্যা ও অতি বৃষ্টির কারণে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে বীজ ও চারা। এর বিরূপ প্রভাব পড়েছে উপজেলার বাজারগুলোতে। তাই তো ক্ষতি পুষিয়ে নিতে আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতকালীন সবজি বিক্রি করে অধিক লাভবান হওয়ার আশা করছেন তারা। পানি নামার পরে অনেকদিন একটানা বৃষ্টি হয়, 25-26 দিন বৃষ্টি হওয়ার পরে দেখেন আমাদের আবাদটা করতে, সবজি আবাদটা করতে দেরি হয়ে যায়। বৃষ্টির কারণে আমরা সবজির আবাদ করি পারি নেই। এখন পরিষ্কার, আল্লাহ পরিষ্কার হয়ে দিছে আকাশ, আমরা সবজির আবাদ। শীতের কালে মানে ভালো হয়, আমরা খুব উন্নতি পাই, সেই কারণে আমরা তৈরি করি। উপজেলার বিভিন্ন মাঠে চাষ করা সবজির মধ্যে রয়েছে শসা, ফুলকপি, মূলা, টমেটো, শিম, লাউ, পালং শাক, লাল শাক, আলু সহ হরেক রকম সবজি। এখন আমরা সবজি চাষ করতেছি, পরবর্তীতে যেন ভালোভাবে চলতে পারি। সামনে শীতকালে আসতেছে দেখা, এখন আমরা সবজির আবাদ শুরু করছি। খুব ব্যস্ত আমরা এই শীতের সময় মনে করো শসা, বেগুন, সিম, মূলা, এগুলো আমরা এই শীতের মৌসুমে আমরা চাষ করে থাকি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে কৃষি অফিস থেকে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগাম শীতকালীন শাকসবজি যেটা বৃষ্টির কারণে নষ্ট হয়েছে সেটা কভার হলে আমরা 1480 হেক্টর ছাড়িয়ে 1700 হেক্টর পর্যন্ত অর্জন করতে পারবো। এবং আপনি অবগত থাকবেন যে আমাদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের কিছু শাকসবজি সহযোগিতা দিতে পারতেছি। এবারের মৌসুমে এই উপজেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1480 হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচিত সরকারের মেয়াদ হতে পারে 4 বছর। আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা, এখনও নির্ধারণ হয়নি নির্বাচনের দিনক্ষণ। 46তম বিসিএস এর ফল পুনরায় প্রকাশ করা হবে, স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে এই সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিএসসি।
এবং অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে বাড়বে সমস্যা, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।